ভেরি গুড। আপনি কোন স্কুলে পড়েন? লাস্ট ক্লাসে আমরা এখান থেকে মেটালিক বন্ডিং এন্ড সলিড ল্যাটিস এগুলো নিয়ে বলেছি। হ্যাঁ, মেটালিক বন্ডিং এন্ড সলিড ল্যাটিস। স্যার আপনার পুরো নামটা একটু বলবেন? ওকে, অনলাইনে মানে এই নামে আপনি কোয়েশ্চেন করেন? ওকে, ভেরি গুড। তাহলে অনলাইনে আপনি কোয়েশ্চেন করেন, ক্লাসে এলে আমি করবো, নো ওয়ারি। ঠিক আছে, সো মেক ইট ইভেন। হ্যাঁ, এই যে, সো মেটালিক বন্ডিং এন্ড সলিড ল্যাটিস, এই নোট লাস্ট ক্লাসে আমরা পুরাটা বলেছি। And এই নোটে প্রবলেমস কি কি পেয়েছে, জাস্ট এখান থেকে একটা টপিকই বাকি আছে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। মিথেন এন্ড ইথেন, এদের মধ্যে বয়লিং পয়েন্ট বেশি কার? মিথেন এন্ড ইথেন, এদের মধ্যে বয়লিং পয়েন্ট বেশি কার? হয় ম্যান, দাঁড়াও। বলেন, মিথেন এন্ড ইথেন বয়লিং পয়েন্ট বেশি কার? ইথেন। ভেরি গুড। কেন? তোমার ফ্রেন্ড কে এখানে? কেউ নাই? তাহলে তো আমাকেই মারতে হবে। ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডকে বলতাম মারতে। মিথেন আর ইথেন, এদের মধ্যে বয়লিং পয়েন্ট বেশি কার? ইথেন। কেন? ইন্টারমলিকুলার ফোর্স, এই ওয়ার্ডটাই হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স। এটা বুঝছেন? মিথেন আর ইথেন, এদের মাঝখানে কি টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন? ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন।
তো মিথেনের সাথে ইন্টারমলিকুলার ফোর্স, ইথেনের সাথে ইন্টারমলিকুলার ফোর্স, কার ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন বেশি? ইথেনের। তাহলে সিম্পল মলিকিউলার সাবস্টেন্স, এদের কি ইন্টারমলিকুলার ফোর্স আছে। এখন এখান থেকে এই এটা মনে আছে, কার্বন 1 থেকে 4 হলে ফিজিক্যাল স্টেট কি হয়? গ্যাস। কার্বন 5 to 16 হলে কি হবে? লিকুইড। কার্বন 17 and onwards solid. So what if ethene যখন polyethene form করে? What is the physical state of polyethene? What is the physical state of polyethene? কি? Solid. আর ইথিনের স্টেট কি? গ্যাস। ইথিন গ্যাস থেকে ফর্ম হচ্ছে পলিইথিন, পলিইথিন সলিড। তার মানে অনেকগুলো ইথিন মলিকিউল কম্বাইন করে একটা বিগ মলিকিউল ফর্ম, রাইট? পলিমারের মেল্টিং বয়েলিং পয়েন্ট তো হাই হয় রিলেটিভ টু দ্য মনোমার, রাইট? আর পলিমারের কনসেপ্ট মনে আছে? দেখেন তো একটু, আমরা বলেছিলাম পলিমারের টাইম, পলিমারকে আমরা কনসিডার করেছি একটা পার্লের নেকলেসের সাথে, where a single pearl is the monomer. বুঝাতে পেরেছি? একটা সিঙ্গেল পার্ল, এটা কি মনোমার। আর লাইক হচ্ছে এরকম অনেকগুলো পার্ল একটার সাথে একটা জয়েন করে 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 একটা স্ট্রিং এ দিয়ে কি একটা কি বানায়? একটা নেকলেস। এই নেকলেসটাই পলিমার। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন আমাকে বলেন, একটা সিঙ্গেল নেকলেস অফ পার্ল এর সাথে অ্যানাদার নেকলেস অফ পার্ল, এদের মাঝখানে কি থাকবে? ইন্টারমলিকুলার ফোর্স থাকবে। আর দ্য মলিকিউলটা কি সেম না বিগ? বিগ। তাহলে ইন্টারমলিকুলার ফোর্স কি বেশি থাকবে? ওকে ফাইন। তাহলে লাস্ট ক্লাসের আমরা এই পয়েন্টের কথাই বলেছি। দেখেন একটু কনসেন্ট্রেট করেন। এই যে এখান থেকে molecular solids will in general have low melting and boiling temperatures. সেটা কি molecular solids? এই একটা molecular solid এর নাম বলেন। এই জন্য বললাম না একটু দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, molecular solid, ও একটা বলেছে অ্যান্সার, হ্যাঁ ডায়মন্ড। ওকে, ইজ ইট অ্যান এলিমেন্ট অর কম্পাউন্ড? Diamond, is it an element or compound? Element. So diamond is an element. Okay, fine. Molecular solids, ও ডায়মন্ডের কথা বলেছে, বাট ডায়মন্ডে কি লো মেল্টিং বয়েলিং পয়েন্ট আছে? কিভাবে এটা রিলেট হলো? ডায়মন্ডের তো মলিকিউলই হয় না, দ্যাটস এ জায়ান্ট স্ট্রাকচার। এজন্য বলছি একটা মলিকুলার সলিড। সুগার বলতে পারবো? তাহলে সুগারের মেল্টিং বয়েলিং পয়েন্ট কি হাই না লো? সুগার স্টেট সলিড, বাট মেল্টিং বয়েলিং পয়েন্ট কি হাই or লো? লো। কিভাবে বুঝলেন? সুগার কে কি? বলো 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 বলো। আর কি মিস্টেক না হলে কিভাবে বলে দিব? ভেরি গুড। এই যে দেখেন ও পারে। হ্যাঁ, হিট করলেই মেল্ট হয়ে যায়। মেল্ট করে কি বানায়? ক্যারামেল বানায়। তাহলে সুগারের মেল্টিং পয়েন্ট কি হাই হলো? লো। ইজিলি মেল্ট করতে পারছেন। যেটা আপনি মেল্ট করতে পারবেন না, ওটার মেল্টিং পয়েন্ট অনেক হাই। হ্যাঁ, যেমন আপনি একটা কুকিং প্যানে বাটার নিয়েছেন, নিয়ে হিট দিচ্ছেন, মেল্ট করবে বাটার? কুকিং প্যান মেল্ট করবে? আচ্ছা জাস্ট ইমাজিন এরকম হলো, হ্যাঁ, এক স্টুডেন্ট একটা কুকিং প্যান নিয়ে আসে, ওর ভিতরে আমরা একটা এগ ফ্রাই করার জন্য একটু বাটার দিয়েছি, বাটার মেল্ট করে লিকুইড হলে আমরা ওর ভিতরে এগ দিয়ে ফ্রাই করব। তোর কুকিং প্যান হিট দিলে না, কুকিং প্যানই মেল্ট করে যাচ্ছে। তাহলে ইজ ইট সুইটেবল ফর কুকিং?
তা আপনি বাসায় হিট দিয়ে রেখে মেল্ট করতে পারেন, কুকিং প্যানে সুগার রেখে মেল্ট করতে পারেন, কুকিং প্যানে অন্য কিছু রেখে মেল্ট করতে পারছেন, বাট কুকিং প্যান মেল্ট করছে না। তার মানে মেল্ট কি করবে না? আচ্ছা, মেল্ট যদি না করে তো কুকিং প্যান বানালো কিভাবে? তো বানিয়েছে কোথায়, বাসায় না ইন্ডাস্ট্রিতে? তো ইন্ডাস্ট্রিয়ালি এটাকে হিট দিয়ে মেল্ট করা পসিবল, বাট বাসার হিটিং এ মেল্ট করে হিট দিয়ে মেল্ট করা পসিবল না। তার মানে যেটাকে আপনি বাসায় হিট দিয়ে মেল্ট করতে পারবেন না, ওর মেল্টিং পয়েন্ট। বাসায় আমরা কত টেম্পারেচার রিচ করতে পারি ম্যাক্সিমাম? ভেরি গুড, ও 200 300 বলেছে। কোথায় করে দেখেছেন? একটা মাইক্রোওয়েভ ওভেনে কেক বেক করতেই তো 300 ডিগ্রি সেলসিয়াসে বেক করে, 200 300 ডিগ্রি সেলসিয়াসে বেক করে না? হ্যাঁ, একটা গ্রিল করতে গেলেই তো 300 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্রিল। কে? তাহলে আপনি বাসায় যে ওভেন আছে ওই ওভেনে ম্যাক্সিমাম টেম্পারেচার দেখবেন, ওভেনে যে ম্যাক্সিমাম টেম্পারেচার আসছে তার মানে ধরে নেবেন এটা অ্যাচিভেবল, ইজিলি অ্যাচিভ করা যায়। বাট সে একটা ফ্রাইং প্যান যারা বানাচ্ছে ওরা কিন্তু মেল্ট করেই বানায়। তো ওরা ফ্রাইং প্যানের মেটেরিয়াল কে মেল্ট করে ফ্রাইং প্যান বানাচ্ছে, তার মানে ওদের টেম্পারেচার কি হাই হলো? হাই। ইজ ইট ক্লিয়ার কিভাবে ডিস্টিংগুইশ করেছি? একটা চকলেট, চকলেটকে কি নাম দিবেন? চকলেট কি, লাইক হচ্ছে চকলেটের ভিতরে কি টাইপের অ্যাট্রাকশন আছে? হ্যাঁ, চকলেটস, ডু চকলেটস হ্যাভ intermolecular forces of attraction? কে? কিভাবে বুঝবেন? স্যার মেল্টিং পয়েন্ট লো, একটু সামারেই ব্যাগে রাখি মেল্ট করে যায়। কি? ইভেন খাওয়ার টাইমেও তো মেল্ট করে যায়, মানে বডি টেম্পারেচার আমাদের কত? 37 ডিগ্রি সেলসিয়াস, তাতেই আমি একটু ধরছি তো মেল্ট হয়ে যাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? তার মানে ডেফিনেটলি মেল্টিং পয়েন্ট লো। মেল্টিং পয়েন্ট লো মানে কি? সিম্পল স্ট্রাকচার, এর ইন্টারমলিকুলার ফোর্স ব্রেক করতে। তার মানে যাদেরকে মেল্ট করা ইজি তাদের ইন্টারমলিকুলার ফোর্স ব্রেক করে করে আমরা ওদেরকে মেল্ট করি। Molecular solids will in general have low melting and boiling temperature. In order to melt a molecular solid, it is not necessary to break covalent bonds within the molecule. It is only necessary to overcome the intermolecular forces of attraction. Only necessary to overcome the intermolecular forces of attraction. Since intermolecular forces of attraction tend to be much weaker than covalent bonds, intermolecular forces of attraction tend to be much weaker than covalent bond. Little energy is required to either break down the lattice structure of the solid and cause it to melt, or to separate the molecules to cause the liquid to boil and vaporize. Intermolecular forces tend to increase with both an increase in number of electrons. এইটা একটু মনে রাখতে হবে। Okay, nice answer, Basti. Intermolecular forces of attraction tend to increase. এই যে intermolecular forces, tend to increase both an increase in number of electrons per molecule. এবার বলেন মিথেন এন্ড ইথেন, আসেন মিথেনের ফর্মুলা। বলো বলো, মিথেনের ফর্মুলা কি? CH4। মিথেনে কয়টা ইলেকট্রন? এই মিথেনে কয়টা ইলেকট্রন? তুমি বলো, তুমি বলো আয়মান, মিথেনে কয়টা ইলেকট্রন? আয়মান বলো। কয়টা? মিথেনের ফর্মুলা কি? CH4. The formula of methane is CH4. How many electrons are there? কি হবে এই ছেলেটাকে দিয়ে? এই মিথেনে কি আছে? মারবো না মারবো না ডো ভাই, এই যে আমি তো পয়েন্টার বের করেছি। এই যে মিথেনে কার্বন আছে, কার্বনে কয়টা ইলেকট্রন? 6 ইলেকট্রন। 12 কি? তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কয়টা?
বাবা কালকে থেকে প্লিজ একটু বাসা থেকে ক্লাস করতে আসার টাইমে ব্রেনটাও নিয়ে এসো। হ্যাঁ, বাসায় ভুলে এলে চলবে না। মানে কিছু আছে না, ক্লাসে আসার টাইমে ব্যাগ অনেক ভারী হয়ে যায়। ব্যাগ অনেক হেভি হয়ে গেলে কি করে, কিছু কপি কিছু বুকস রেখে আসে। ও বাসা থেকে আসার টাইমে লাগবে তো না, নিয়ে কি করবো, রেখেই যাই। খাওয়া খাওয়া মাথা ভারী হয়ে থাকবে হালকা। কি? বলো, এই মিথেন তো পারোনি। ইথেন বলি, ইথেন। ইথেনের কয়টা ইলেকট্রন? বলো। ইথেনের 18 ইলেকট্রন আর মিথেনের 10। স্যার এখন একটা পয়েন্ট বলি, যত বেশি, এই যে মোর নাম্বার অফ অ্যাটমস মোর নাম্বার অফ ইলেকট্রনস, কি বলছি? মোর নাম্বার অফ অ্যাটমস। এটা বুঝছেন? এই যে মলিকিউলে যত বেশি অ্যাটম থাকবে, তার ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন তত তত বেশি হবে। কি বলেছি বুঝছেন? যে মলিকিউলে যত বেশি কি থাকবে, যে মলিকিউলে যত বেশি কি থাকবে, অ্যাটম থাকবে, তার ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হবে। ইজ ইট ক্লিয়ার? And also with increasing length of molecule, and also with increasing what? Length of molecule, মানে মলিকিউলের লেন্থ যত বেশি হবে, এটা বুঝছেন? So intermolecular forces tend to increase with increase in the number of electrons per molecule, মানে যে মলিকিউলে যত বেশি ইলেকট্রন, তার intermolecular force of attraction তত বেশি। So greater the number of atoms, the greater the number of electrons. Is it clear? আর আরেকটা কি লিখেছি, with increasing length of molecule। এখন স্যার এতদিনে এইটুকু বুঝেছেন যে আমরা লাইক হচ্ছে যে টপিকই পড়ি, যে এক্সাম্পলস গুলো বলি, ওটা নেক্সট ক্লাসে যে আবার ওই এক্সাম্পলটা লাগে নাকি লাগে না? আমি পড়াচ্ছি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, এক্সাম্পল দিচ্ছি কোন? কি মিথেন? ইথেন? কিসের? অর্গানিক, বিকজ অর্গানিক স্টার্ট করব। ইজ ইট ক্লিয়ার? ওকে। তাহলে এবার দেখেন, ব্রোমিন ইজ লিকুইড এট রুম টেম্পারেচার বাট ফ্লোরিন ইজ গ্যাস এট রুম টেম্পারেচার। ব্রোমিন কি? লিকুইড। এখন ব্রোমিনের মাস কত দেখেন তো, ব্রোমিন, এই যে ব্রোমিন, where's ব্রোমিন? ব্রোমিন ইজ here. ব্রোমিন নাম্বার অফ ইলেকট্রনস কত? 35, but that's not Br, Br2।
So 35 multiplied by 2 কয়টা? 70 electrons of bromine আর fluorine. Fluorine এর 9 electrons. 9 into কি? 9 into 2 কত? 18. 9 into 2 18. Fluorine এর 18 electrons আর bromine এর কি? 70. তাহলে ডেফিনেটলি কার ইন্টারমলিকুলার ফোর্স? ব্রোমিনের জন্য কি লিকুইড আর ফ্লোরিন কি রিজন কি বলবেন? ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। এখন আরেকটা পয়েন্ট, ইউনিট 1 এ আপনাদেরকে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এভাবেই শিখবেন, বাট ইউনিট 2 তে গেলে দেখবেন দেয়ার আর 3 ডিফারেন্ট টাইপস অফ ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন। ইউনিট 2 তে শুধু ইন্টারমলিকুলার ফোর্স লিখবেন, মার্ক পাবেন না, ওখানে মেনশন করে দিতে হবে। 3 টাইপের ইন্টারমলিকুলার ফোর্স কি কি বলি, একটা ফোর্সের নাম হচ্ছে লাস্ট ক্লাসে বলেছি লন্ডন ফোর্স, লন্ডন ফোর্সেরই আরেকটা নাম হচ্ছে ডিসপারশন ফোর্স, আরেকটা আছে নাম্বার 2 পার্মানেন্ট ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন। কি পার্মানেন্ট ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন? ইজ ইট ক্লিয়ার? আরেকটা আছে হাইড্রোজেন বন্ডিং। তখন আপনাকে স্পেসিফাই করে দিতে হবে যে আপনি কোন ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের কথা বলছেন। ইউনিট 2 এর কথা বলছি। ইউনিট 2 তে you have to specify the type of intermolecular force of attraction. That means is it dispersion force or permanent dipole dipole force or London force? কোনটা কি? নো, এই যে কে বলেছে? না, এই যে হ্যাঁ ওরা তো শুনতে পাচ্ছে, মিউট না তো। তুমি তোমারটা দেখো। এই যে সিফাত জি, কে? দেখে নাই? So bromine is liquid at room temperature, fluorine is gas at room temperature. এটুকু বুঝছেন? Propane has higher boiling point than methane. Propane এর boiling point মিথেনের চেয়ে বেশি কেন? Propane intermolecular force of attraction বেশি। Macromolecular solids such as polyethylene will have much higher melting temperature than its monomer ethene. Polyethylene মানে কি অনেক বড় মলিকিউল? পলিইথিনেরও মেল্টিং পয়েন্ট কি খুব বেশি? একটা ম্যাচ স্প্লিন্ট দিয়ে, ম্যাচ স্প্লিন্টে কত হিট থাকে? অল্প একটু। এটা দিয়ে একটু হিট দিলে কি হয়? বার্ন হয়ে যায় না, মেল্ট হয়ে যায়। হিট দিলে মেল্ট হয়। একটা ক্যান্ডেলের একটু হিট দেন তাইলে কি হবে? তাহলেই পলিইথিন মেল্ট করে যাচ্ছে। আর ফ্লেম দিলে কি? তাহলে বার্ন। এবার বুঝছেন? দুইটা ওয়ার্ড, একটা ফ্লেম, তারপর একটা ইগনাইট, তারপর একটা বার্ন। হিট এর সাথে বার্ন না, কিন্তু আমি কি দিয়েছি? ফ্লেম। অ্যাজ এ রেজাল্ট কি হয়েছে? ইগনাইট করেছে, বার্ন না। অ্যাজ এ রেজাল্ট কি হয়েছে? ইগনাইট করেছে। এন্ড নাম্বার 3 বার্ন। আর ফায়ার ক্যাচ করেছে, তারপর বার্ন হয়েছে। সিকোয়েন্স হচ্ছে দিলেন ফ্লেম, নাম্বার 2 ফায়ার ক্যাচ করলো, নাম্বার 3 বার্ন। আর ফায়ার ক্যাচ করা আর ইগনাইট সেম মিনিং, এগুলো তো জানেন। জি। তো ম্যাক্রোমলিকুলার সলিড, ম্যাক্রো মানে কি? Big molecule, big molecular solids such as polyethylene will have much higher melting temperature than its monomer. Is it clear? এটা হয়েছে? ইরেজ করব? এবার এখান থেকে দেখেন introductory organic chemistry. কি? Okay, sit down. Sir, এই যে দেখেন introductory organic chemistry. Organic compounds are mainly compounds of carbon. Organic compound mainly কার compound? কার্বনের compound. এখন স্যার এই যে কার্বন সাইকেল আছে, এই যে কার্বন সাইকেল, সো একটা পয়েন্ট এখান থেকে একটু বলি, বিকজ অনেকে জানেন, ও লেভেলস থেকে জানেন, আর যারা জানেন না ফাইন। স্যার অর্গানিক কম্পাউন্ড বলতে বেসিক্যালি আমরা কি বুঝি? অর্গানিক কম্পাউন্ডস আর কম্পাউন্ডস মেইনলি মেড অফ কার্বন এন্ড হাইড্রোজেন। এটাই কার্বন এন্ড হাইড্রোজেন, এই দুটো দিয়ে অর্গানিক কম্পাউন্ড ফর্ম হয়েছে। বাট লাইক 1828, মানে অলমোস্ট লাইক এখন 2024, এটা যদি 2028 হতো তাহলে 200 ইয়ার্স, 196 ইয়ার্স ব্যাক, তার আগের কথা বলছি। সো 800 এর আগে
লাইক বার্জেলিয়াস was name of a chemist. উনি আমাদেরকে একটা থিওরি দিয়েছিলেন যে অর্গানিক কম্পাউন্ড ল্যাবে বানানো যায় না। হ্যাঁ, মিস্টেরিয়াস রিজন ফর অর্গানিক কম্পাউন্ডস, অর্গানিক কম্পাউন্ড আমরা ল্যাবে বানাতে পারবো না। কে বলেছিলেন? বার্জেলিয়াস। সো অর্গানিক কম্পাউন্ড তাহলে ল্যাবে বানানো যায় না, কোথায় পাওয়া যায়? বলেছে যে অ্যানিমালস, প্ল্যান্টস, লিভিং ক্রিয়েচার এদের বডিতে বিকজ অফ সাম ন্যাচারাল পাওয়ার এটা প্রডিউস হয়। কি হলো? বিকজ অফ সাম ন্যাচারাল পাওয়ার প্রডিউস হয়। তার মানে আমরা এই প্ল্যান্টস, অ্যানিমাল বডি এগুলো থেকে যা পাচ্ছি, লিভিং ক্রিয়েচার যা পাচ্ছি সবই কি অর্গানিক কম্পাউন্ড। সো যেমন রাইস কে বানায়? ল্যাবে বানায়? ম্যানুফ্যাকচার করে না, কি প্ল্যান্টসে হচ্ছে। কেন হচ্ছে? নো ওয়ান নোজ কেন হচ্ছে। এরকম তখনকার কথা হচ্ছে। সো রাইস এটা কি অর্গানিক কম্পাউন্ড। নাম্বার 2, চিকেন, প্রোটিন, ফিশ, মিট এগুলো কি অর্গানিক কম্পাউন্ড, এনিম্যাল বডি থেকে আসছে। মিল্ক, কাউ গিভস আস মিল্ক, কি অর্গানিক কম্পাউন্ড। মিল্ক থেকে যা বানাচ্ছেন আইসক্রিম, ক্যান্ডি, বিস্কিট যা আছে এভরিথিং সবই কি অর্গানিক কম্পাউন্ড। এই তো মোস্টলি আমরা যা দেখছি ন্যাচারালি অকারিং সবই কি অর্গানিক কম্পাউন্ড, ন্যাচারালি অকারিং। এটুকু বোঝা গেল। বাট ইন 1828 ভার্জিলিয়াসের স্টুডেন্ট, জার্মান স্টুডেন্ট, হ্যাঁ, নাম হচ্ছে ফ্রেডরিক বোলার। উনি করলেন কি, কোন জায়গা থেকে একটা স্টোন নিয়ে আসছে। স্টোন, হ্যাঁ, স্টোন তো ডেফিনেটলি কি মানে এটা তো অ্যানিমাল বডি আর প্ল্যান্ট বডিতে প্রডিউস হচ্ছে না, হচ্ছে না। এই স্টোনকে হিট দিয়েছে, হিট দেওয়ার পর দেখি এটা ইউরিয়া হয়ে গেল। এন্ড ইউরিয়া ডেফিনেটলি দ্যাটস অ্যান অর্গানিক কম্পাউন্ড। ইউরিয়া, হ্যাঁ, অ্যানিমাল বডিতে প্রডিউস হয়। এই তো ইউরিনের সাথে বডি থেকে চলে আসে। এই সো এই ইউরিয়া প্রডিউস করেছে কি থেকে? জাস্ট একটা স্টোন থেকে। তখন উনি বললেন যে ভার্জিলিয়াস যা বলেছিলেন দ্যাট ওয়াজ নট কারেক্ট। আমরা অর্গানিক কম্পাউন্ড চাইলে ল্যাবে বানাতে পারি। এই 1828 এর পর থেকেই এই ফ্রেডরিক বোলারকেই বলা হয় ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি। ইজ ইট ক্লিয়ার? এই দেখেন, সো এই ফ্রেডরিক বোলার যেটা বলেছিলেন, তারপর এখন একটা জিনিস বলি, হ্যাঁ, আমাদের কান্ট্রিতে স্ট্রবেরি পাওয়া যায়? যায় যায়, এখন যায়, এখন যায়, এখন যায়। হ্যাঁ, এই যে 2024-এ এসে যায়। আমি স্ট্রবেরি আমাদের কান্ট্রিতে কাল্টিভেশন দেখেছি লাস্ট 7-8 ইয়ার্স। আপনি যখন ছোট ছিলেন, ইউ ওয়ার 2 3 4 5 ইয়ার্স ওল্ড, তখন স্ট্রবেরি আমাদের কান্ট্রিতে পাওয়া যেত। হ্যাঁ, সুপার শপ গুলোতে পাওয়া যেত, বাইরে থেকে যারা আনতো এরভাবে নিয়ে আসতো। বাট আমাদের দেশে হচ্ছে কাল্টিভেশন, প্রোডাকশন ছিল না, ছিল না। বাট ছোটবেলায় মনে করে দেখেন তো, ক্লাস 2 লাইক হচ্ছে 2 3 5 ইয়ার্স ওল্ড যখন ছিল, তখন আপনি স্ট্রবেরি বিস্কিট খেয়েছেন, ক্যান্ডি খেয়েছেন, চুইংগাম খেয়েছেন, আইসক্রিম খেয়েছেন। এই স্ট্রবেরি গুলো আলটিমেটলি কোথা থেকে আসে? সব আর্টিফিশিয়াল। কি আর্টিফিশিয়াল? হ্যাঁ, এই জিনিসগুলো একটু জানতে হবে, একটু জানতে হবে, বিকজ না হলে অনেক কিছু রিলেট করতে পারবো না। যেমন স্যার একটা পয়েন্ট বলি, একটা স্ট্রবেরি লাইক হচ্ছে 1000 টাকা কিলোগ্রাম মার্কেটে সেল করে এভারেজ। হ্যাঁ, 1800-ও আছে, 1500-ও আছে, আবার 600-এও পাওয়া যায়। তা আমি ধরে নিচ্ছি এভারেজ হচ্ছে রেট স্ট্রবেরি, 1 কিলোগ্রাম অফ স্ট্রবেরি এটা হচ্ছে 1000 আর 800 টাকা পার কিলোগ্রাম। এখন আমি চাচ্ছি এই স্ট্রবেরি থেকে স্ট্রবেরি ফ্লেভারটা বের। স্ট্রবেরি 100% কি অর্গানিক কম্পাউন্ড। নাম্বার 2, এটা ন্যাচারালি অকারিং, প্ল্যান্টসে হয়, তো ডেফিনেটলি অর্গানিক কম্পাউন্ড। এটা আমি চাচ্ছি এখান থেকে স্ট্রবেরি ফ্লেভারটা এক্সট্রাক্ট করে বের করব। বের করে কি করব? ক্যান্ডি বানাবো, একটু চুইংগাম বানাবো, এগুলো একটু বিস্কিট বানাবো, আইসক্রিম বানাবো। ওকে ফাইন। তো আমি করলাম কি, 1 কিলোগ্রাম স্ট্রবেরি নিয়েছি, প্রাইস কত? 1000 টাকা। ওখান থেকে পাল্প যা আছে সবকিছু ফেলে দিয়ে জাস্ট খালি ফ্লেভারটা রাখবো, কনসেন্ট্রেটেড যে পিউরি যেটা হয়, এই চিনেন? হ্যাঁ, এটা রাখবো। এটা আসলে কতটুকু হতে পারে এই পিউরিটা? 50%? 50% হলে তো বাবা অনেক হ্যাপি। 50%ও হয় না, হ্যাঁ, এই 50%-এরও কম হয়, লাইক অল্প একটু পাবো। এখন এটা দিয়ে আমি যদি বিস্কিট বানাই শেষ হয়ে যাবে, ক্যান্ডি আর বানাবো। এটা দিয়ে যদি আমি আইসক্রিম বানাই, চুইংগাম আর বানাতে পারবো না, মানে এত বেশি হয় না।
তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, এটা থেকে কেউ যদি চুইংগাম বানাতে চায়, সেই স্ট্রবেরি ফ্লেভার গুলো দিয়ে চুইংগাম বানাবে, এক একটা চুইংগামের প্রাইস তো লিস্ট 50 টাকা থেকে 100 টাকা এরকম রেঞ্জের মধ্যে থাকা উচিত। বাট সেন্টার ফ্রুট 2 টাকায় হচ্ছে সেল করে, স্ট্রবেরি দিয়ে দেয় 3 টাকা, আমি জানি না এখন 3 টাকা। হ্যাঁ হ্যাঁ, ও 5 টাকায় 2টা। আচ্ছা fine। যাক সমস্যা নাই। এই সো এখন ডু ইউ থিঙ্ক এর ভিতরে অরিজিনাল স্ট্রবেরি দেয়? আমি অনেক রিজনস বলে দিয়েছি, অনেক রিজন বলে দিয়েছি, হ্যাঁ, জাস্ট বিকজ এই জিনিসগুলো একটু জানতে হবে। অনেকগুলো রিজন কি আপনাকে লজিক নিজে ঠিক করতে হবে, বিকজ অর্গানিক কেমিস্ট্রিতে সবচেয়ে লাইক প্রবলেমেটিক কোয়েশ্চেন্স গুলো হচ্ছে লেখা থাকে সাজেস্ট, সাজেস্টের পার্টিকুলার কোনো অ্যান্সার নেই। আপনি এদের ফেভারে লিখবেন ওর এগেইনস্টে লিখবেন, যা লিখবেন ওটা এক্সপ্লেইন করবেন, তাহলে মার্ক পাবেন। মানে অ্যান্সার কি ইয়েসও হতে পারে, নো হতে পারে। আপনি নো কেন লিখছেন, ইউ হ্যাভ টু এক্সপ্লেন ইট। আপনি ইয়েস কেন লিখছেন, ইউ হ্যাভ টু গো ফর দ্য রিজন। ইজ ইট ক্লিয়ার? এখন একটা একটা করে আসি। তো লাইক হচ্ছে স্ট্রবেরি, আপনি আমি যে অনেক এক্সাম্পল বলার রিজনই হচ্ছে পয়েন্ট আউট করে দিয়েছি। আপনি যখন ছোট ছিলেন তখন বাংলাদেশে স্ট্রবেরি পাওয়া যেত, তাহলে বিস্কিট, চকলেট, চুইংগাম এগুলোতে কিভাবে স্ট্রবেরি দিত? সব আর্টিফিশিয়াল। কি ফ্লেভার? আর্টিফিশিয়াল ফ্লেভার। এখন আর্টিফিশিয়াল ফ্লেভার যদি হয়, সে একটা কোয়েশ্চেন বলি, হ্যাঁ, এটা A2 কোয়েশ্চেন ছিল অনেক আগে, এখন হচ্ছে এটা এএসও এই কোয়েশ্চেন আসে, একটু বুঝবেন। আমরা একটা পাইনাপেলের জুসের একটা ইন্ডাস্ট্রি সেট আপ করতে চাচ্ছি। এখন আমরা দেখলাম যে পাইনাপেল একটা হতে পারে, আমি এক্স্যাক্টলি পাইনাপেল, র পাইনাপেল কিনে নিয়ে এসে এটা থেকে জুস বানাবো। আরেকটা অপশন আছে, আমি পাইনাপেলের ফ্লেভার কিনে আনবো, আর্টিফিশিয়াল ফ্লেভার নিয়ে এসে ওটা দিয়ে হচ্ছে আমি জুস বানায় সেল করব। এখন আমার কোনটা করা উচিত? কি ন্যাচারাল যেটা ওটাই তো করলে ভালো, সবার জন্য ভালো। আচ্ছা ফাইন, আপনি পাইনাপেলের জুস যদি বানা, এক্সপার্ট আমাকে সাজেস্ট করেছে স্যার সবাই তো ন্যাচারালটাই পছন্দ করবে, আপনি পাইনাপেল কিনে এনে ওটা থেকে জুস বানান, তাহলে দেখবেন সবাই পছন্দ। ওকে ফাইন, বলেছে স্টুডেন্ট, ওর ওপিনিয়ন দিয়েছে। এখন আমরা করলাম কি, পাইনাপেলের জুস। আচ্ছা বাসায় কখনো যদি আমরা এরকম জুস বানাই, তা 2 দিনের বেশি থাকবে? সকালে বানালে রাতেই নষ্ট হয়ে যাবে, ফ্রিজে যদি রাখেন পরের দিন পর্যন্ত ভালো থাকবে, তারপর তারপর তো নষ্ট হয়ে যাবে। ডেফিনেটলি উই হ্যাভ টু পুট ইন সাম প্রিজারভেটিভস। তাহলে কোন ন্যাচারাল জুস প্রিজারভেটিভ ছাড়া হবে? নেভার, হবেই না। আচ্ছা ফাইন, আমরা ঠিক করলাম প্রিজারভেটিভ দিব, প্রিজারভেটিভ দিয়ে ন্যাচারালটাই বানাইয়ে রাখছি। ন্যাচারাল মানে ওর ভিতরে প্রিজারভেটিভ দিয়ে দিচ্ছি, কেমিক্যালি তো দিচ্ছি, হ্যাঁ, তো আর্টিফিশিয়ালটাই ভালো ছিল। আচ্ছা থাক, ও বলেছে ন্যাচারালটা দিয়ে বানাবো, তো আমরা হচ্ছে এটা দিয়ে বানালাম। বানানোর পর এখন দ্য থিং ইজ, বাংলাদেশে কি 12 মান্থস আ ইয়ার পাইনাপল পাওয়া যায়? 4 মাস পাওয়া যায়, আর 6 মান্থস পাওয়া যায়। তার মানে আমি 6 মান্থস পাইনাপল পাচ্ছি, 6 মান্থস আমাদের এই জুসের ইন্ডাস্ট্রিটা রান করবে। Then what about other 6? কি বুঝাতে পেরেছি? এরপর এটা তো গেল একটা প্রবলেম, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম দেখেন, আপনাকে এগুলো স্যার বুঝে লিখতে হবে, আমি জাস্ট আপনার কনসেপ্ট ডেভেলপ করে দিচ্ছি। এখন আমাকে আরেকবার একটু বলেন, এই যে এই ম্যাঙ্গো টাইমে যখন বাসায় ম্যাঙ্গো নিয়ে আসে, সব ম্যাঙ্গো টেস্ট কি সেম? সেম, একই একই ট্রি থেকে দুটো ম্যাঙ্গো আপনি নিবেন, দুটো টেস্ট সেম হবে, একটা বেশি সুইট একটা কম, একটা ফ্লেভারটা একটু ডিফারেন্ট আর একটা বেশি অন্যরকম। এই তাহলে ডু ইউ থিঙ্ক সব পাইনাপল নিয়ে এসে আমি জুস বানাবো সবগুলো টেস্ট একরকম হবে? এবার চিন্তা করে দেখেন তো, যত ম্যাঙ্গো জুস আর যত পাইনাপল জুস আপনি মার্কেট থেকে কিনে খেয়েছেন, সবগুলো প্যাকেট ওপেন করলে স্যার একই। হ্যাঁ, সো হাউ ডু দে মেইনটেইন? বুঝাতে পেরেছি? হ্যাঁ, সবগুলো টেস্ট তো সেম হবে না, ডেফিনেটলি উই হ্যাভ টু গো ফর দ্য আর্টিফিশিয়াল ওয়ান। প্রিজারভেটিভে ঝামেলা নেই, কিছু নেই। এখন জাস্ট আর্টিফিশিয়াল ফ্লেভারিং দিয়ে যদি এরকম জুস বানানো হতো, ওই জুস আর নষ্টই হবে না, আর্টিফিশিয়াল। কি বলেছি বুঝছেন? এই এখন এখান থেকে, তো এই যে অর্গানিকের যে পয়েন্টস গুলো বলেছি এটা বুঝছেন? এখন এখান থেকে স্যার তাহলে আমরা বুঝলাম কিভাবে যে অর্গানিক কম্পাউন্ডস আর মেইনলি কম্পাউন্ডস অফ কার্ব। তখন আমরা আরেকটা পয়েন্টে আসছি, স্যার আমরা যত ফুড খাই, আচ্ছা ফাইন, সবই তো মোস্টলি অর্গানিক কম্পাউন্ডস।
অর্গানিক কম্পাউন্ড বাদে, এই সামিন বলো তো, দাঁড়াও দেখি কি শিখেছে। ফুডস কয় টাইপের হয়? ফুড, আমি বলেছি একটা কার্ব, একটা ফ্যাট। ভুলে গিয়েছে, খাবা না, খাওয়া দাওয়া বন্ধ করে দাও, মনে থাকবে। একটু খাওয়ার টাইমে চিন্তা করলেই হয়ে যায়। হাউ মেনি টাইপস? 5 না 6? 6। ওকে ফাইন। কেন বলছি এই কথাগুলো দেখেন, একটা খাই কার্ব, কার্বোহাইড্রেট। নাম্বার 2 ফ্যাট, অয়েল, ফ্যাট, অয়েল ও ফ্যাট। নাম্বার 3 প্রোটিন। এই তিনটাই তো মেইন ফুড। এর সাথে ওয়াটার খেতে হয়, ফাইবার তো কার্বের মধ্যেই চলে আসে। জি। আচ্ছা, এই এর সাথে হচ্ছে মিনারেলস লাগে, মিনারেলস আর সাথে কি, ভাইটামিনস। এই যে টাইপ গুলো খাচ্ছি আমরা, ওকে ফাইন। আপনি আজকে বাসায় লাঞ্চ করেছেন? বাইরে করেছেন? কি খেয়েছেন? ভাত খেয়েছেন, ভেরি গুড, দ্যাটস ভাত। এই রাইসটা কি ছিল? কার্বোহাইড্রেট। আর কি খেয়েছেন? চিকেন খেয়েছেন, এটা তো প্রোটিন। কুকিং এর জন্য কি অয়েল দেওয়া হয়েছিল? অয়েল ছিল। কুকিং এর জন্য ওয়াটার ছিল। এই আর এক্সট্রা কি দিতে হয়েছে? সল্ট। সল্ট কোথা থেকে আসে? সল্ট তো অর্গানিক না। সল্ট কি অর্গানিক কম্পাউন্ড? সল্ট তো অর্গানিক না, এগুলো মিনারেলস। এটা আলাদা একটা পার্ট আছে। কি বলেছি বুঝছেন? আরে মশলা তো অর্গানিক, অর্গানিকই তো। মশলা খেয়েছে? জিজ্ঞেস করো তো। হ্যাঁ, কি তুমি খাও মশলা? ফেলেই তো দেয়। এই সো এখন দেখেন, কার্বনের কনসেপ্টটা কোথা থেকে আসে এটাও একটু বলি। আমরা ইনহেল করি কি গ্যাস? কে কার্বন ডাই অক্সাইড ইনহেল করে? বড় হয়ে গাছ হবা, গাছ। স্যার এর জন্য বড় হওয়ার দরকার কি? এখনই তো। হ্যাঁ, আমরা কি গ্যাস ইনহেল করি? অক্সিজেন ইনহেল করি, হ্যাঁ, দ্যাট ইজ O2। আর এক্সহেল করি কি? কার্বন ডাই অক্সাইড। তার মানে একটু লজিক্যালি চিন্তা করেন, ডে বাই ডে আমরা যতবারই অক্সিজেন ইনহেল করছি, O2 বডিতে যায়, বডি থেকে CO2 হয়ে চলে আসে। আবার O2 বডিতে যাচ্ছে, বডি থেকে বের হয়ে আসছে কি? CO2। So can we say the number of carbon atoms are decreasing day by day from our body? কি বডি থেকে কার্বন কমে যাচ্ছে না? না কমছে না? আরে O2 যাচ্ছে, CO2 চলে আসছে, তার মানে আলটিমেটলি বডি থেকে কার্বন কি বেরিত হয়ে যাচ্ছে। বাট এটা কভার আপ হয় কি দিয়া, যে আমরা যে ফুডস গুলো খাচ্ছি। আর ফুডস এর মধ্যে মেইনলি কোন ফুড খাই? অর্গানিক। এই যে সল্টের কথা বললাম, এখন আপনি যে দুপুরে যে লাঞ্চ করেছেন, চিকেন খেয়েছেন আর রাইস খেয়েছেন, ওর মধ্যে কি এতগুলো সল্ট ছিল? নাকি জাস্ট লাইক পিঞ্চ হবে? হ্যাঁ, নট ইভেন আ স্পুন, টেবিল স্পুনও না। হ্যাঁ, মানে টি স্পুনও না। এই তো। তার মানে সল্ট কি অনেক অল্প। তার মানে আমাদের বডিতে মেইনলি যে ফুডস গুলো যাচ্ছে, দে কন্টেইন কার্বন। তার মানে অর্গানিক কম্পাউন্ডে কি আছে? কার্বন। লজিকটা বুঝছেন? এখন অর্গানিক কম্পাউন্ডে কার্বন আছে, অর্গানিক কম্পাউন্ডে কার্বনের ভ্যালেন্সি অলওয়েজ 4। অর্গানিক কম্পাউন্ড কার্বনের ভ্যালেন্সি অলওয়েজ অলওয়েজ 4। কার্বন 4টাই বন্ড ফর্ম করবে, এর বেশিও করবে না, কমও করবে, বিকজ ইট হ্যাজ 4 ইলেকট্রনস ইন দ্য আউটারমোস্ট শেল।
So all organic compounds are covalent compounds. সব organic compound কি? All organic compounds are covalent compounds. সব organic compound কি? Covalent compound. Carbon has valency 4, so it forms 4 covalent bond. Carbon এর valency 4. Carbon কি form করে? 4 covalent bond form করে. Carbon can form single, double, triple bonds with other carbon atoms. Carbon কি form করে? Single bond, double bond, triple bond form করতে পারে with other carbon atoms. And carbon can form chain of several lengths with other carbon atoms. এটা বুঝছেন? মানে এর কোনো লিমিট নেই। আপনি যা চিন্তা করবেন তার চেয়েও কার্বন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে চেইন ফর্ম, স্ট্রেট চেইন, ব্রাঞ্চ চেইন, ওপেন চেইন, ক্লোজ চেইন, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সব টাইপেরই চেইন ফর্ম করতে পারে কার্বন। হ্যাঁ, এই এই প্রপার্টি কার্বনের আছে আর সিলিকনের আছে। কার কার আছে? কার্বন এন্ড সিলিকন। এই যে কার্বন এন্ড সিলিকন, বিকজ দে বিলং টু দ্য সেম গ্রুপ, এজন্য এদের বিহেভিয়ার সিমিলার। এই যে কার্বন যে ইচ্ছা মতো চেইন ফর্ম করছে, ইচ্ছা মতো বন্ড ফর্ম করতে পারছে, শুভজিৎ এই প্রপার্টিকে কি বলে? বলেন। না, আপনাদের টেক্সট বুকেও নাই, সিলেবাসে কোথাও। বাট এই যে কার্বনের এই যে প্রপার্টি, কার্বন সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, শর্ট চেইন, লং চেইন, ওপেন চেইন, ব্রাঞ্চ চেইন, স্ট্রেট চেইন, সব টাইপেরই চেইন ফর্ম করতে পারছে। এই প্রপার্টিকে বলে ক্যাটেনেশন। কি? ক্যাটেনেশন। এই ক্যাটেনেশন, এই অ্যাবিলিটি শুধু কার্বনের আছে, সিলিকন। ইজ ইট ক্লিয়ার? আর সিলিকনের নেই কেন? কার্বন কার্বন বন্ড আর সিলিকন সিলিকন বন্ড, কোন বন্ডটা উইক? এই কার্বন কার্বন বন্ড আর সিলিকন সিলিকন বন্ড, কোন বন্ড উইক? এই যে বুদ্ধিমানরা, এই যে এখানে কার্বন কার্বন বন্ড আর সিলিকন সিলিকন বন্ড, বলছি কোন বন্ড উইক? এখনো বুঝতে পারছে না? এই যদি হয় সিচুয়েশন, হ্যাঁ, তাহলে সিচুয়েশন ইজ নট গুড, অ্যালার্মিং সিচুয়েশন। বিকজ এই যে ইউনিট 2 আর এই যে অর্গানিক, এগুলো পড়তে সব আগের ইনফরমেশন লাগবে। আগের সব ইনফরমেশন লাগবে। আগে যা যতটুকু আছে মনে, যদি না থাকে তাহলে ইভেন এমনও হবে আমি ক্লাসে পড়ানোর টাইমে বলে দিব নেক্সট ক্লাসে এটা একটু বাসা থেকে পড়ে আসবেন, সো দ্যাট ক্লাসে বললে বুঝবেন। যদি এরকম না হয় তাহলে আমি পড়াবো, বাট আপনার অ্যান্টেনার উপর দিয়ে যাবে। কি বলেছি বুঝছেন? এই যে যারা এবার এই যে জেনে এক্সাম, ওদেরও সেম, ওদেরকেও বলেছিলাম একই, পড়ে আসে না। আপনাদেরকে আয়নাইজেশন এনার্জি পড়াচ্ছিলাম, এএস এর তখন হচ্ছে চ্যাপ্টার 8 পড়াচ্ছিলাম জেন ব্যাচ, ওদেরকেও আয়নাইজেশন এনার্জি আবার পড়াতে হচ্ছে। আচ্ছা, আমার পড়াতে প্রবলেম নেই, বাট আপনি যে বুঝছেন না, না বুঝলে ক্লাসে এই যে অ্যান্সার দিতে পারবেন না, তখন হবে। আর কোন স্টুডেন্ট, আমি বলেই দিয়েছি যে আয়নাইজেশন এনার্জি, অ্যাটমিক স্ট্রাকচার পড়ে আসতে হবে নেক্সট ক্লাসে, এগুলোর উপরে গ্রুপ 1 এন্ড 2 আপনাদেরকে বলেছি না, 1 এন্ড 2 পড়তে লাগবে, বলে দিয়েছি গ্রুপ 1 এন্ড 2 আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করবো, ওটা পড়তে লাগবে, বাসা থেকে একটু পড়ে আসতে হবে, বলেই দিয়েছি। আর বলার পরেও বাসা থেকে পড়ে এসেছে। এখন যে স্টুডেন্ট সিনসিয়ার, ও তো ক্লাসের শুরুতে বলবে স্যার বাসায় পড়ছিলাম, এক্সাম্পল। আপনি, আমি একটা জিনিস পড়ে আসতে বলেছি, আপনি পারেননি, আমাকে ক্লাসের আগে যখন বলবেন আমি মনে করবো আপনি সিনসিয়ার, আপনি পড়েছেন, বুঝেননি, পারেননি, দ্যাটস ওয়াই রিপিট করতে। বাট আমি আস্ক করার পর যদি না পারেন, তাহলে তো আসলেই প্রবলেম। কি বলেছি বুঝছেন? আমি আজ যখন করি, হ্যাঁ স্যার এটাই না কালকে পড়ছিলাম, মনে হচ্ছিল, একটু ভুলে গেছি, আমি জিজ্ঞেস করার পর বলা যাবে। কি বলেছি বুঝছেন? জি। আর তখন থেকে আগেই বলে দিচ্ছি, এই যে মারবো, নো অল্টারনেটিভস। কি বলেছি বুঝছেন? কোয়েশ্চেন করেছি কার্বন কার্বন বন্ড এন্ড সিলিকন সিলিকন বন্ড, এদের মধ্যে কোনটা উইক? কেন কার্বন মনে হচ্ছে বাবা? কার্বন কার্বন অ্যাটমের বন্ড, কার্বনের সাইজ ছোট না? কার্বনের সাইজ ছোট হলে বন্ড লেন্থ কি? শর্ট। তো শর্ট বন্ড লেন্থ মানে বন্ড কি? স্ট্রং। আর সিলিকন সিলিকনের বন্ড লেন্থ কি? বেশি। তো বন্ড বন্ড লেন্থ যদি বড় হয় তার মানে ওই বন্ড কি স্ট্রং ও উইক হবে? উইক। তো কোন বন্ডটা উইক? সিলিকন সিলিকন। এই জন্য সিলিকনের এরকম চেইন যখন ফর্ম করে, এই যে কার্বন, কার্বন এভাবে চেইন ফর্ম করতেই থাকে করতেই থাকে করতেই থাকে, আরো চেইন ফর্ম করে।
বাট সিলিকনে একই ওয়েতে যদি চেইন ফর্ম করতে চায় পারে না, ব্রেক করে যায়, বন্ড যে weak। ইজ ইট ক্লিয়ার? নট অনলি দ্যাট, কার্বনের সিলিকন ম্যাসটাও তো বেশি। বুঝাতে পেরেছি? ওকে, তাহলে এই যে এখান থেকে আর কার্বনের সাথে সিলিকনের কথাই কেন বলছি? দে বিলং টু দ্য সেম গ্রুপ। সেম গ্রুপে থাকলে তো একই রকম বিহেভিয়ার দিবে, নাকি দিবে না? তাহলে এই যে এখান থেকে হাইড্রোকার্বন, compounds containing carbon and hydrogen only, compounds, এই যে compounds containing কি কি আছে? হাইড্রোজেন আছে, আর কি আছে? কার্বন only, হ্যাঁ। CH4 C2H6 C6H6 C5H12 CH818, এরা কি হাইড্রোকার্বন? এরা হাইড্রোকার্বন? এরা হাইড্রোকার্বন? এরা তো হাইড্রোকার্বন না, এই যে অক্সিজেনের জন্য না। এখানে ক্লোরিন আছে, দ্যাটস ওয়াই ইটস নট আ হাইড্রোকার্বন। এটা নাইট্রোজেন আছে, দ্যাটস ওয়াই ইটস নট আ হাইড্রোকার্বন। এখানে অক্সিজেন আছে, সো ইটস নট আ হাইড্রোকার্বন। এখানেও অক্সিজেন, এই যে এখানেও অক্সিজেন আছে, ইটস নট আ হাইড্রোকার্বন, হ্যাঁ, আর নট হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন এন্ড ডেরিভেটিভস আর কল্ড অর্গানিক কম্পাউন্ড। তার মানে অর্গানিক কম্পাউন্ডের দুইটা পার্ট, একটা হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে হাইড্রোকার্বন থেকে যা বানানো হবে ডেরিভেটিভস, এগুলো মিলেই পুরো হোল হচ্ছে অর্গানিক। ইজ ইট ক্লিয়ার? অর্গানিক কম্পাউন্ড কি? হাইড্রোকার্বন, আর নাম্বার টু কি? হাইড্রোকার্বন থেকে যা যা বানানো হবে। ইজ ইট ক্লিয়ার? এগুলো সবই কি? অর্গানিক কম্পাউন্ড। এরপর এখান থেকে দেখেন ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন, এই ফ্লো চার্টটা একটু লিখে নিতে হবে। ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন কি টাইপের? সামিন বসেন। হাইড্রোকার্বন, স্যার হাইড্রোকার্বন এদের ক্লাসিফিকেশন তিনটা ওয়েতে হয়। দেখেন কি লিখছি। ইয়েস ইয়েস, ফায়াজ জামান ওয়াসি, হয়েছে, ভেরি গুড। এই এই দেখেন হাইড্রোকার্বন তিন টাইপের হয়, কি কি? অ্যালিফ্যাটিক, আরেকটা কি? অ্যালিসাইক্লিক, আরেকটা কি? অ্যারোমেটিক। স্যার আপনি ও লেভেলসে যা দেখেছেন, আপনাদের ও লেভেলের টেক্সট বুকে যা ছিল সবই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। কি অ্যালিফ্যাটিক? আর এ বাদে কিছু ক্লোজ চেইন কম্পাউন্ড ছিল, মনে করে দেখেন তো, সাইক্লোবিউটেন, মনে পড়ে, সাইক্লোহেক্সেন, এগুলো কি ওপেন চেইন না ক্লোজ চেইন? ক্লোজ চেইন হলে এদের নাম কি বলেন? সাইক্লো। সাইক্লো যেগুলো, এগুলো হচ্ছে অ্যালিসাইক্লিক। আর এ বাদে আছে অ্যারোমেটিক। এ বাদে কি আছে? অ্যারোমেটিক। অ্যারোমেটিক মানে কি? এদের থেকে অ্যারোমা আসে দেখে এদেরকে বলি অ্যারোমেটিক, মানে এই অর্গানিক কম্পাউন্ডস এর স্মেল আছে। যেমন আমি একটু বলি, ন্যাপথালিন কেমন স্মেল? আচ্ছা ফাইন, মানে স্মেল আছে তো, হ্যাঁ ন্যাপথালিন।
ওর কাছে ও বলেছে অনেক ফ্রেশ একটা স্মেল আসে, ন্যাপথালিনের স্মেল ফ্রেশ। হ্যাঁ, কি কি পোকা কি করতে, বলেন বলেন। পোকা মারতে? না, ওরা মারামারি করে না। ওই যে ওই যে বললেন না, ন্যাপথালিনের অনেক কি ফ্রেশ একটা স্মেল। হ্যাঁ, তো ওই ওই স্মেল এতটাই ফ্রেশ যে অ্যাকচুয়ালি ফ্রেশ না, ওর কাছে ফ্রেশ মনে হয়েছে। ইট ডিপেন্ডস। হ্যাঁ, এই অনেকের কাছে ডিফারেন্ট স্মেল ভালো লাগে। এই সো এটা হচ্ছে এই, যেখানে আমরা এই ন্যাপথালিনকে কিছু কিছু টেক্সট বুকে দেখবেন লেখা থাকে মথ বল। এরা রিজন হচ্ছে যেখানে দিবেন এর স্মেলের জন্য আর কোনো ইনসেক্ট আসে না। তার মানে মারতে তো ইউজ হচ্ছে, এটা রিপেলেন্ট আর কিলার না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। এই এলিফ্যাটিক, এলিফ্যাটিক হচ্ছে কি ওপেন চেইন ও ক্লোজ চেইন? ওপেন চেইন কম্পাউন্ডস। অ্যালিসাইক্লিক, এটাকে কি লিখবো? এটুকু আগে লিখ। আর অ্যারোমেটিক, এটাও ক্লোজ চেইন কম্পাউন্ডস। এটা বুঝছেন? ওপেন চেইন কম্পাউন্ডস, ক্লোজ চেইন কম্পাউন্ডস, এটাও ক্লোজ চেইন কম্পাউন্ড। তাহলে এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এটা তিন টাইপের হয়, কি কি বলেন? অ্যালকাইন, হ্যাঁ। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এই এই দেখেন, মিথেন, ইথেন, প্রোপেন, ইথিন, C2H4। আর এর সাথে আসবে প্রোপিন। এটা বুঝছেন? মিথেন, ইথেন, প্রোপেন, ইথিন, প্রোপিন। ইজ ইট ক্লিয়ার? এরপর ক্লোজ চেইন কম্পাউন্ড, এক্সাম্পলস গুলো দেখবেন। দেখেন,
এই তুমি কি স্কুলে যাও এখনো? হ্যাঁ, সাইজিডান, সাইক্লোবিউটেন। এটা কপি করতে হবে, সাইক্লোহেক্সেন। এই যে সাইক্লোহেক্সেন, এই ওয়ার্ডটা শুনেছেন আগে কোথাও? পোলার মলিকুলার টাইমে বলেছিলাম। দিস ওয়ান। ডান। এবার একটু দেখেন, এই যে এখানে লিখি এক্সাম্পল। এই কি লিখেছে দেখেন, বেনজিন ফর্মুলা কি? C6H6। ইজ ইট ডান? এই যে বেনজিন, এটা হয়েছে বেনজিন। এবার একটু দেখেন, বেনজিন আমি এভাবে লিখেছি, এটা দেখে এক স্টুডেন্ট বল, স্যার এভাবেই যদি লিখতে হয় তাহলে তো আমি এভাবেও লিখতে পারি। কি কি এভাবে তো লিখতে পারি। এখন হোয়াটস দ্য ডিফারেন্স, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? স্যার ডাবল বন্ডের পজিশন দেখেন, এগুলো ডিফারেন্স কেন, ডিফারেন্ট কেন? স্যার ডাবল বন্ডটাকে আমি অল্টার করে দিয়েছি, এখানে দিয়েছি, এখানে দেইনি, আর এখানে দেখেন এই যে এখানে। ইজ ইট ক্লিয়ার? এই জন্য ডাবল বন্ড তো দুটো ওয়েতেই দেয়া যায়, রাইট? তো ডাবল বন্ড দুইটা ওয়েতেই দেয়া যায়, এই জন্য আমরা হচ্ছে লাইক বেনজিনের স্ট্রাকচার এভাবে লিখতে প্রেফার করি। আর এরপর যদি কোয়েশ্চেন থাকে যে বেনজিনের স্ট্রাকচার এরকম কেন, এটা ফার্দার যা শিখবেন ইউনিট 5 A2 কেমিস্ট্রিতে। এই যে একটা রিং দিয়ে দে। ইজ ইট ক্লিয়ার? কি দিয়ে দিচ্ছি? দেয়ার ইজ এ রিং। এই রিং, এই রিংটাই কি রিপ্রেজেন্ট করছে? বেনজিন। ইজ ইট ক্লিয়ার? ডাবল বন্ড না দিয়ে একটা রিং দিয়ে দিলেও হয়, বিকজ ডাবল বন্ড এইদার ওয়ে, দুইটা ওয়েতেই তো দেয়া যায়।
তিনটা ডায়াগ্রামই ড্র করবেন এন্ড যে কোনো একটা এক্সামে দিলে যাতে বুঝেন হ্যাঁ এটাও হয় এটাও হয় এটাও হয়। ইজ ইট ক্লিয়ার? কপি করেন। এই আপনার নাম কি? মাহাদি। আপনি কোন স্কুলে পড়েন? আগে কোথায়? ইজ ইট ডান? ইজ ইট ডান? এই এখানে কয়টা বেনজিন রিং? একটা। ওর সাথে আরেকটা বেনজিন রিং যদি অ্যাড হয় মানে দুটো বেনজিন রিং জয়েন হয়ে যে অ্যারোমেটিক কম্পাউন্ড হবে ওর নাম ন্যাপথালিন। তার মানে এই বেনজিন এই যে এরকম না, এই সাইডে যদি আরেকটা এরকম হেক্সাগন থাকতো তাহলে ওটা মিলে কি হতো? ন্যাপথালিন। ডিফারেন্সটা বুঝছেন? আর দরকার নেই, আর এইটুকু জানলেই চলবে। অ্যারোমেটিক কম্পাউন্ড মানে ওর ভিতরে বেনজিন রিং থাকে। এই যে বেনজিন রিং এরকম একটা রিং। এটা কি রিপ্রেজেন্ট করে স্যার? এগুলো কি পাই বন্ড? ডাবল বন্ডের কি পাই বন্ড? তো হাউ মেনি পাই বন্ডস? 3। থ্রি পাই বন্ডস যদি হয় এই পাই বন্ডস গুলোকে মানে এই পাই বন্ড, এই যে এই পাই বন্ড, এই পাই বন্ড গুলোকে আমরা কি করতে পারি দেখেন একটু এখান থেকে আমি একটু বোঝানোর জন্য লিখে দেই। ইউ ডোন্ট হ্যাভ টু রাইট। এই যে পাই বন্ডের ইলেকট্রন, পাই বন্ডের ইলেকট্রন, পাই বন্ডের ইলেকট্রন। ইজ ইট ক্লিয়ার? কয়টা ইলেকট্রন? 1 2 3 4 5 6। 6 ইলেকট্রন। কি তিনটা পাই বন্ড তো 6 ইলেকট্রন। এখন ইলেকট্রন এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, একই মিনিং। এই কার্বন কি করতে পারে স্যার? এই কার্বন এই যে এই কার্বন চাইলে এর সাথে বন্ড ফর্ম করতে পারে, না হলে এর সাথে বন্ড। দেখেন তো কি, তার মানে এখানে সবাই এভাবে বন্ড ফর্ম করতে পারে কি পারে না? তো সবাই যদি বন্ড ফর্ম করে তার মানে ইলেকট্রনস গুলো এই যে পি অরবিটাল এভাবে করে স্পিন করছে। এই যে সার্কেল, এই সার্কেলটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে ডিলোকালাইজেশন অফ ইলেকট্রন উইদিন দিস হেক্সাগন। মানে 6 কার্বনের একটা হেক্সাগন, এর ভিতরে কে ডিলোকালাইজড ইলেকট্রন, কোন ইলেকট্রন? By election, the delocalized electron inside the hexagon. কোন electron delocalized? Pi electrons delocalized. Is it clear? এটা বুঝছেন? এবার এখান থেকে দেখেন নোট, aromatic compounds, এই যে aromatic compounds, aromatic compounds, carbon carbon double bonds are present in aromatic compounds. এখানে একটু কারেকশন আছে, in aromatic compounds carbon carbon double bonds are present. In aromatic compounds carbon carbon double bonds are present. এটা বুঝছেন? In aromatic compounds carbon carbon double bonds are present where electrons are delocalized throughout the ring. ইলেকট্রন কি এক জায়গায় থাকে না, throughout the ring delocalized। এটা বুঝছেন? এখন এখান থেকে দেখেন saturated hydrocarbon, hydrocarbons that contain all carbon carbon single bonds, সব কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এখানে আরেকটা এক্সপ্লেনেশন আসবে, দেখেন যেমন স্যার এই যে এখান থেকে বলি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন ট্রিপল বন্ড। এখানে একটু দেখেন তো কার্বন কার্বন সিঙ্গেল, এই কার্বনে কয়টা বন্ড? একটা। বাকি কয়টা? বাকি কয়টা? এই কার্বনে 4 বন্ডস হয় না? এই কার্বনের একটা বন্ড দেখছেন, বাকি কয়টা? তিনটা। তিনটা হাইড্রোজেন আসবে। এই কার্বনে কয়টা বন্ড দেখছেন? 1। বাকি কয়টা?
তিনটা তিনটা হাইড্রোজেন আসবে। এই কার্বনে কয়টা বন্ড দেখছেন? 2। বাকি কয়টা? 2। এই কার্বনে কয়টা বন্ড দেখছেন? 2। বাকি কয়টা? 2। এই কার্বনে কয়টা বন্ড দেখছেন? 3। বাকি কয়টা? 1। এই কার্বনে তিনটা বন্ড, বাকি কয়টা? 1। তো সবগুলো মলিকিউলে কয়টা কার্বন? 1 2 1 2 1 2 2 কার্বন না? এখানে দেখেন তো হাইড্রোজেন কয়টা? 6। এখানে হাইড্রোজেন কয়টা? 4। এখানে হাইড্রোজেন কয়টা? তার মানে সিঙ্গেল বন্ড যখন থাকে তখন হাইড্রোজেন বেশি থাকে। তাহলে ম্যাক্সিমাম হাইড্রোজেন কার কাছে থাকবে? এই জন্য কি লেখা দেখেন, হাইড্রোকার্বনস দ্যাট অল কন্টেইন কার্বন কার্বন সিঙ্গেল বন্ডস এন্ড ম্যাক্সিমাম নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস। ম্যাক্সিমাম নাম্বার কি থাকে? বুঝাতে পেরেছি? সিঙ্গেল বন্ড হলেই কেন ম্যাক্সিমাম হাইড্রোজেন আসবে। ওকে। প্রোপেন, এরপরের মলিকিউল কি? প্রোপেন। প্রোপেন, পেন্টেন, এগুলো বুঝছেন? এবার এখান থেকে আসছে সাইক্লোপেন্টেন। সাইক্লোপেন্টেন যদি হয়, সাইক্লোপেন্টেন। এবার মিথাইল সাইক্লোবিউটেন। এই যে মিথাইল সাইক্লোবিউটেন। ডান। স্যার এটার নাম বুঝছেন কেন মিথাইল সাইক্লোবিউটেন? একটু বলে দেই স্যার। এই যে এই মলিকিউলের নাম কি? সাইক্লোবিউটেন। ওর সাথে একটা কি বন্ডেড? মিথাইল, এজন্য এর নাম মিথাইল সাইক্লোবিউটেন। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন এখানে কি লিখেছি এই ওয়ার্ডস গুলো একটু মনে রাখতে হবে। at least one carbon carbon double bond। আর ওখানে কি বলেছিলাম? all carbon carbon single bond। সো প্রোপিন, প্রোপিন বুঝেছেন? প্রোপিন। এরপর প্রোপিনের পর সাইক্লোহেক্সিন। এই সাইক্লোহেক্সিনে কি থাকবে? স্যার এখন এখান থেকে একটা কোয়েশ্চেন। আপা আপনি বলেন, সাইক্লোহেক্সিন ইজ ইট পোলার or নন পোলার? আমরা নন পোলার তিনটা লিকুইডের নাম মনে রাখতে বলেছিলাম, কি কি ছিল? হেক্সেন, সাইক্লোহেক্সেন, কার্বন টেট্রাক্লোরাইড। ওর মধ্যে তো সাইক্লোহেক্সিন বলিনি। হেক্সেন, সাইক্লোহেক্সেন আর কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা, এই হেক্সেন মলিকিউল নন পোলার আমরা বলতে পারি, নো প্রবলেম, সাইক্লোহেক্সিন যেটা। বাট একবার এক্সামে এরকম কোয়েশ্চেন যদি আসে, আসেনি এখন, একটা টেক্সট বুকের কোয়েশ্চেন বলছি, সাইক্লোহেক্সিন ওর ভিতরে স্লাইটলি পোলার ক্যারেক্টার পাওয়া যায় কেন? হ্যাঁ, ভেরি গুড। দ্যাটস নট এনাফ। তাবসুম, সাইক্লোহেক্সিন এর ভিতরে স্লাইটলি পোলার নেচার আছে কেন? পোলার কেন হয়? আনইভেন ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন ডেন্সিটি। এখানে পুরো মলিকিউল এক সাইডে ডাবল বন্ড, তার মানে ওই সাইডের ইলেকট্রন ডেন্সিটি কি? একটু বেশি, তো অন্যদিকের ইলেকট্রন ডেন্সিটি রিলেটিভলি একটু কম। বুঝা গেল? এত সিগনিফিকেন্ট পোলারিটি না, বাট অল্প একটু পোলারিটি বিহেভিয়ার শো করছে জাস্ট বিকজ অফ দিস। কে?
এত সিগনিফিকেন্ট কোনো কিছু পোলার না, বাট ভেরি স্লাইটলি কি ক্যারেক্টার শো করছে? পোলার ক্যারেক্টার। হ্যাঁ, এই যে সাইক্লোহেক্সিন। এবার বেনজিন দেখেন, বেনজিন এটা বুঝছেন? বেনজিন ডান? ইজ ইট ডান? এবার এখান থেকে দেখেন ফাংশনাল গ্রুপের একটা টেবিল লিখে দিব। এটা এক্সপেক্ট করব, এই যে এটাই লাস্ট। এক্সপেক্ট করব যা লিখে দিব এটা নেক্সট ক্লাসে পারবে। কি? যদি না পারেন স্যার নেমিং বুঝবেন না। হ্যাঁ, ফাংশনাল গ্রুপ কি স্যার? যে গ্রুপ দেখে আমরা বুঝতে পারি এটা কি টাইপ কম্পাউন্ড, ওই গ্রুপ, ওই গ্রুপ এই মলিকিউলের কি কি ডিটারমাইন করে? কেমিক্যাল রিঅ্যাকশন, কেমিক্যাল প্রপার্টি, ফিজিক্যাল প্রপার্টি কেমন হতে পারে, তার সাথে কি নামটাও তো ঠিক করে দেয়। এন হবে না ইন হবে? নাম এখানে কনসার্ন না, এন না ইন, বাট প্রপার্টিটা মেইন। ফাংশনাল গ্রুপ ইন, এই যে ফাংশনাল গ্রুপ ইন মলিকিউল ইজ অ্যান অ্যাটম or group of atoms, একটা অ্যাটম হতে পারে আর কি, group of atoms that gives the compound same distinctive properties and predictable properties। মানে এর জন্য কম্পাউন্ডের কি, এই যে that gives the compound some distinctive properties, same না some, that gives the compound some distinctive properties and predictable properties। তাহলে এখান থেকে মেইন হচ্ছে এই ডিস্টিংটিভ প্রপার্টিজ আর প্রেডিক্টেবল প্রপার্টিজ আসে কি থেকে? ফাংশনাল গ্রুপ থেকে। ফাংশনাল গ্রুপ ডিটারমাইন্স দ্য নেম অফ কম্পাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইটস ফিজিক্যাল এন্ড কেমিক্যাল প্রপার্টিজ। তার মানে নাম ঠিক হয়, ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ ঠিক। এটা বুঝছেন? ফাংশনাল গ্রুপ এন, এই যে functional group determines the name of compound as well as its physical and chemical properties। alkane structural formula, very good। এখন এখানে বলবেন আমাকে alkane এর ফাংশনাল গ্রুপ বলেন। ফাংশনাল গ্রুপ বলছি, তুমি এন এন বলছো। ভেরি গুড, ও বলেছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। হ্যাঁ, অ্যালকেনের ফাংশনাল গ্রুপ নাকি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড? আমি একটা মলিকিউল লিখি, ইজ ইট এন অ্যালকেন অর অ্যালকিন? অ্যালকিন। আপনি বলছেন অ্যালকিন কেন স্যার? কার্বন কার্বন ডাবল বন্ড আছে স্যার, এখানে তো সিঙ্গেল বন্ডও আছে। হলো? এরপর দেখেন এখানে ফাংশনাল গ্রুপ কি? OH। এটা কি বন্ড? এটা কি বন্ড? হলো? ডাজ ইট মেক সেন্স? তার মানে অ্যালকেনের ফাংশনাল গ্রুপ কি? আমরা তখন বলছি স্যার একটা অর্গানিক কম্পাউন্ড, ওখানে কোনো ফাংশনাল গ্রুপ নেই, ওর নাম একটা অর্গানিক কম্পাউন্ড দ্যাট হ্যাজ নো ফাংশনাল গ্রুপ, ওর নাম কি? কোনো ফাংশনাল গ্রুপ নেই, OH নেই, COOH নেই, ডাবল বন্ড নেই, কিছুই নেই। তার মানে ওখানে সবই কি? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে আর কার্বন হাইড্রোজেন আছে। তার মানে অ্যালকেনের কোনো ফাংশনাল গ্রুপ হয় না। ও লেভেলে আমরা সিঙ্গেল বন্ড বলি, টেক্সট বুকে এটাই লিখেছে। হ্যাঁ, ও লেভেলে বাচ্চাদেরকে এত ডিটেইল বলা হয় না। ইজ ইট ক্লিয়ার? তার মানে একটা অর্গানিক কম্পাউন্ড, ওখানে কোনো OH নেই, ডাবল বন্ড নেই, কার্বন কার্বন ডাবল বন্ড নেই, COOH নেই, ওটাকে আপনি কি নাম দিবেন? কি?
অ্যালকেন, তাহলে অ্যালকেনের ফাংশনাল গ্রুপ কি হবে? হোয়াট উড বি দ্য ফাংশনাল গ্রুপ অফ অ্যালকেন, কি লিখবো? নো ফাংশনাল গ্রুপ। অ্যালকিন, অ্যালকিনে কি? অ্যালকাইন, অ্যালকোহল, নামের এন্ডিং কি? ও এল। ও এল যদি হয় ও এইচ, এই গ্রুপটার নাম কি? স্প্লিট ফর্মুলা কি হবে? ও বন্ড এইচ। অ্যালডিহাইড, সি এইচ ও। এটা বুঝছেন? অ্যালডিহাইড, অ্যালডিহাইড হলে স্যার, অ্যালকোহল হলে নামের এন্ডিং কি? ও এল। অ্যালডিহাইড হলে নামের এন্ডিং কি? এ এল। তার মানে এখন আমাকে একটু বলেন, এই মলিকিউল আগে একটু দেখে নেন, তারপর বলবেন, হ্যাঁ প্লিজ। এই যে এখান থেকে একটু দেখেন, এই যে CH3 CH2OH, এর নাম কি হতো? হাউ মেনি কার্বন অ্যাটমস আর দেয়ার? টু কার্বন, দেখেন নাম কি? এথ। কার্বন কার্বন কি বন্ড? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড হলে ইথ। এন রিমুভ করবেন ই, OH এর জন্য অ্যাড করবেন OL, নাম কি হলো? ইথানল। এটা বুঝছেন? এরপর আরেকটা মলিকিউল দেখছি, CH3 CHO, হাউ মেনি কার্বন অ্যাটমস আর দেয়ার? টু। এথ কার্বন কার্বন কি বন্ড? আগে একটু শিখে নেন, শিখে নেন। কার্বন কার্বন কি বন্ড? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ড হলে কি? ইথ এন। এটাই হবে না? ফাংশনাল গ্রুপ কি? CHO। CHO ফাংশনাল গ্রুপ হলে নামের এন্ডিং কি হয়? AL। রিমুভ করব কি? ই রিমুভ করব। ই রিমুভ করে কি অ্যাড করবেন? AL, নাম কি হলো? ইথানল। বুঝাতে পেরেছি? এখন এক্সামে একবার কোয়েশ্চেন দিয়েছি, এক স্টুডেন্ট অনেক স্মার্ট, করেছে কি, পরের দিন আমাকে বলছে, স্যার পেপারে না একটা ভুল ছিল, ও হবে এ ছিল, আমি ঠিক করে অ্যান্সার লিখে দিয়েছি। তার মানে the question was about aldehyde, that was not an alcohol. বুঝাতে পেরেছি ডিফারেন্স? নেমিংটা বুঝছেন? নেমিং করতে হলে ই রিমুভ করতে হয়, ই। ই রিমুভ করে কি অ্যাড করতে হয়? ও এল, সো দ্যাটস ফর অ্যালকোহল। ই রিমুভ করে অ্যাড করবেন এ এল, দ্যাটস ফর অ্যালডিহাইড। এটা বুঝছেন? তাহলে এখান থেকে দেখেন, কেটোন। কেটোন হলে নামের এন্ডিং কি? কেটোন হলে নামের এন্ডিং কি হবে? ONE। এই যে দেখেন এখান থেকে, কেটোন নামের এন্ডিং কি? ONE। এই যে এটা, তাহলে এটা আসবে সি ডাবল বন্ড ও। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, যে কোনো জায়গায় দেন না, ম্যাটারই করে না। ওটা অ্যাঙ্গেল এক্স্যাক্টলি লিখলে তো 120 ডিগ্রি করে লিখতে হবে। হ্যাঁ, ওইটুকু লিখিনি। হ্যাঁ, সো এই যে দেখেন, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড হলে নামের এন্ডিং কি হবে? OIC। এটাও একটু, এই যে কার্বক্সিলিক অ্যাসিড, এর ফাংশনাল গ্রুপ COOH, এর নাম কার্বক্সিল গ্রুপ। এই এস্টার।
R is an alkyl group. Acyl chloride বলেন ইচ্ছা কোয়েশ্চেন ওকে এবার দেখেন আরেকটা আছে এথার এথার হলে এই যে ও হবে আরেকটা আছে অ্যামাইন এন এইচ টু কি এথার জাস্ট অক্সিজেন থাকলে দুটো কার্বনের মাঝখানে একটা অক্সিজেন থাকলে ওটাকে বলি এথার এটা অ্যামাইনো গ্রুপ অ্যামাইন অ্যামাইড অ্যামাইড হয় CONH2 থাকলে হ্যালোজেনও এই যে এক্স এক্স কি হবে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন আর নাইট্রাইল যদি হয় CN কার্বন ট্রিপল বন্ডের আবারও বলছি এই ফাংশনাল গ্রুপের যদি আইডেন্টিফিকেশন না শিখে আসে নেক্সট ক্লাসে হ্যাঁ অনেক কিছুই ডিফিকাল্ট হবে একটু লিখেন এই যে লিখে নেন এই যে এক্স হ্যালোজেন এক্স হ্যালোজেন হ্যাঁ কি হতে পারে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো বুঝছেন তাহলে টোটাল কয়টা ফাংশনাল গ্রুপ শিখতে হবে 14 এর বাইরে আর এ লেভেলে কিছু নেই এখন একটু বলে দে এটুকু হয়েছে এরপর স্যার হোমোলোগাস সিরিজ কি পড়েছেন কোথাও ও লেভেলে এই যে এখানে নোটসে দেয়া আছে এটা একটু পড়তে হবে আর নেমিং অর্গানিক কম্পাউন্ড নেক্সট ক্লাসে এই যে নেমিং নিয়ে কথা বলবো আর তার আগে একটু বলে দেই এই যে এখান থেকে হোমওয়ার্ক দিচ্ছি পেজ নাম্বার 7 থেকে পেজ নাম্বার 10 পেন্সিল দিয়ে নেমিং করে আনবেন এখানে এটা কপিতে করবেন কপিতে ইউ নেভার নো কারেক্ট হবে কিনা ইজ ইট ক্লিয়ার তাহলে এই যে এই নোট নেক্সট ক্লাসে নেমিং করালে এই নোট শেষ হয়ে যাবে ইজ ইট ক্লিয়ার তো 7 থেকে কোন পর্যন্ত দিয়েছি হোমওয়ার্ক এখানে কিছু করবেন না কেন আগে বলে দেই রাইট সাইডে স্পেস আছে না সিমিলার আরেকটা মলিকিউল রাইট সাইডে লিখে ওটা নেমিংও করব তো ইউ নেভার নো যে আমরা এই যে এখানে রাইট সাইডে কোন জায়গায় কি লিখছি পেজ 7 থেকে পেজ 10 এই যে নাম্বার 1 থেকে আমি বলি এই নেমিং স্টার্ট করবেন নাম্বার 1 থেকে নাম্বার 1 থেকে নেমিং স্টার্ট হবে আপ টু নাম্বার 30 কয়টা নাম্বারিং করব নেমিং করব 30 ইজ ইট ক্লিয়ার ও সরি পেজ 11 তাহলে পেজ 11 নাম্বার 1 থেকে 30 এটা হোমওয়ার্ক দিচ্ছি হ্যাঁ পেজ নাম্বার 7 থেকে পেজ 11 মনে থাকবে জি তো নেক্সট ক্লাসে এটাই বলবো এটা হয়ে গেলে তারপর আমরা টাইপ অফ ফর্মুলায় চলে যাব ওকে ফাইন দ্যাটস অল Recording stopped. ওকে বাই
এই ওয়াসি নেমিং এর হোমওয়ার্ক নাম্বার 1 থেকে নাম্বার 30। রাগিব নূর, আপনি যে কোয়েশ্চেন করেছেন ফাইন, বাট ইলেকট্রন যত বেশি হয় তার মানে ইলেকট্রন অসিলেট করে বেশি, এক সাইডে ইলেকট্রন বেশি গেলে এক সাইডটা বেশি নেগেটিভ হয়। চ্যাপ্টার 7 এ আরো ডিটেইল শিখবো। ইজ ইট ক্লিয়ার? ওকে, বাসি কপিতে কপিতে করতে হবে, কপিতে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হয়েছে।